এ থেকে স্পষ্ট ভারতের সঙ্গে কাতারের সম্পর্ক অত্যন্ত মধুর। দেখা গেল মোহাম্মদ ইউনুস গেলেন কাতারে। ইউনুস গভর্নমেন্টের আমি দায়িত্ব রেখে বলতেছি, নামও যাবে সালাও যাবে। এদিকে ডক্টর ইউনুস কাতারে গিয়ে কঠিন বিপদে পড়েন। ভারতের ষড়যন্ত্রে ক্ষমতা হারাচ্ছেন। শেখ হাসিনার কপাল খুলে দেয় কাতার, বাংলাদেশে তাকে ক্ষমতা দিয়ে পাঠায়। ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইউনুস। অসুতি ইউনুস এ হলো বড় শয়তান। আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে। সরাসরি বলে ফেলছে ডক্টর ইউনুসের নাকি জন্মেরও ঠিক নাই, নাউজুবিল্লাহ বলেন। এবার গরমে চীনা প্রেসিডেন্টকে আম উপহার পাঠাবেন বলেও জানিয়েছেন ইউনুস। আপনি দেখবেন আগামী বেশ কিছু দিনের মধ্যে অনেকগুলো অঘটন ঘটাবে, আইনশৃঙ্খলা আরো ডিটেরিয়েট করবে। রেল ওই যে দেখে পাকিস্তান থেকে রেল হাইজা হয়েছে, এখানে এই ধরনের অনেক ঘটনা ঘটতে পারে। সাবোটাস হবে, তখন এই গভর্নমেন্টের উপর আরো লোক খেপে যাবে, বুঝছেন না? যেমন হাসিনা যদি ওই শেষ সময় যদি পদত্যাগ করে স্পিকারে দিত, তার দেশে এই পরিস্থিতিটা হইতো না, কিন্তু ওনাকে তাল দিয়ে রাখার চেষ্টা করছিল। আওয়ামী লীগ এক শ্রেণী বাটপার আছে, এই বাটপাররা ধরাকে সরা করে এবং ভুলভাল মেসেজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পৌঁছায় দেয়। এবং এই বাটপার গুলোর কারণে কিন্তু বাংলাদেশে 5ই আগস্টের মতো একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল। এই বাটপার গুলোর কারণে, একমাত্র কারণে এই বাটপার গুলা। তবে এইটার প্রসেসিংটা আসলে শুরু কিন্তু এই যে ডক্টর ইউনুস সাহেব কাতার গেলেন আর হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। এটা আসলে যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথেই বিদেশি রাষ্ট্রগুলো নানান ধরনের চুক্তি করে থাকে। চাঁদাবাজি যা হচ্ছে তার থেকে শতগুণ বেশি এটা প্রচারণার মধ্যে নিয়ে আসা হচ্ছে। এটা বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার। চাঁদাবাজি বিএনপি করছে। এই যে পতিত ফ্যাসিস্ট যারা আছে সেই দল, তারা কিন্তু নিজেদের মধ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। কতটা ধান্দাবাজি কথা আমরা সব ধরে দিচ্ছি। বিএনপির কোনো ধান্দাবাজি বাংলাদেশে আমরা কায়েম হতে দিব না। সব কড়ায় গন্ডায় হিসাব করে প্রমাণিত করে জনগণকে বুঝিয়ে দিব। কোনো লুটপাটকারী আর বাংলাদেশে আবারও নতুন বাংলাদেশেও রাজনীতি করবে, এই যুগ আর আসবে না। ডক্টর ইউনুস কাতার সফর করছেন। আপনি সফরের শুরু থেকে যদি দেখেন যে ডক্টর ইউনুস বাংলাদেশের সরকার প্রধান, কিন্তু আপনি এই সফরের শুরুটা থেকে যদি দেখেন ডক্টর ইউনুসকে রিসিভ করলেন কে? গাইস, এতক্ষণ দেখলেন ভিডিওর শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনাম দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। ডক্টর ইউনুসের পতাকা কোথায়, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। ডক্টর ইউনুসের পতাকা গতকাল রাত থেকে এটি ভাইরাল বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার কারণে কথা বলবার প্রয়োজন মনে করছি। বিষয়টি যদিও তুচ্ছ, ডক্টর ইউনুসের এই সফরটি একটি তুচ্ছ সফর, কাতার সফরটি, তারপরেও বিষয়টি নিয়ে একটু আলাপ করা দরকার। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 4 দিনের সরকারি সফরে গতকাল রাতে কাতারে পৌঁছেছেন। সোমবার 21 এপ্রিল স্থানীয় সময় রাত 9:40 তাকে বহনকারী উড়োজাহাজটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন, এবং একই সাথে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানেও এই তথ্যটি জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা কাতার পৌঁছেছেন। এই পোস্টে আরও জানানো হয় কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু ডক্টর ইউনুসকে স্বাগত জানান। সেখানে ডক্টর ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সোমবার সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ডক্টর ইউনুস এই সফরে যান। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। 22 ও 23 এপ্রিল আয়োজিত এই সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা, গোলটেবিল বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে
টেকসই উন্নয়নের নতুন পথ খুঁজে বের করার উপর গুরুত্ব দেবেন। আমরা সফরটি সম্পর্কে বিস্তারিত মোটামুটি জানলাম যে কাতারের আমিরের আমন্ত্রণে ডক্টর ইউনূস কাতার সফর করছেন। আপনি সফরের শুরু থেকে যদি দেখেন যে ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার প্রধান, তিনি একটা দেশে সফরে যাবেন, তাকে রিসিভ করবার ব্যাপার আছে, তাকে সংবর্ধনা করবার ব্যাপার আছে। কিন্তু আপনি এই সফরের শুরুটা থেকে যদি দেখেন, ডক্টর ইউনূসকে রিসিভ করলেন কে? সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে কাতারের আমিরের আমন্ত্রণে ডক্টর ইউনূস কাতার সফর করছেন। রিসিভ করলেন একটা মন্ত্রী পর্যায়ের লোকও না, একটা রাষ্ট্রদূত পর্যায়ের লোক। এবং রাষ্ট্রদূত পর্যায়ের লোক, রাষ্ট্রদূত মানে আমাদের দেশের কনটেক্সটে যদি ধরেন একটা সচিব পর্যায়ের কর্মকর্তা। সচিব পর্যায়ের কর্মকর্তা আমাদের সরকার প্রধানকে রিসিভ করলেন। আরেকটি জিনিস বলা হচ্ছে লাল গালিচা সংবর্ধনা। লাল গালিচা সংবর্ধনা কি লাল গালিচা সংবর্ধনা, গার্ড অফ অনার, লাল গালিচা সংবর্ধনা, এগুলো তো বর্ণাঢ্যতা থাকে। আমরা কিন্তু তাকে রিসিভের কোনো বর্ণাঢ্যতা দেখলাম না। আরেকটি গুরুত্বপূর্ণ যেটি বিষয় যে ডক্টর ইউনূস এবং সেই কর্মকর্তা, কাতারের যে প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফারুক এবং ডক্টর ইউনূস একটি জায়গায় একটা ছবি, বসে থাকা একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে প্রোটোকল চিফ বসে আছেন, পাশের চেয়ারে বসে আছেন বাংলাদেশের সরকার প্রধান। এটি ধারণা করা যায় যে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জেই হবে। প্রোটোকল চিফের পাশে কাতারের পতাকা আছে, কিন্তু ডক্টর ইউনূসের পাশে পতাকা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে পতাকা, জাতীয় পতাকা ব্যবহার হয় কখন? সাধারণত আমরা যেটি দেখি যে দু দেশের রাষ্ট্রপ্রধান পর্যায়ে বা সরকার প্রধান পর্যায়ে যখন দ্বিপাক্ষিক বৈঠক হয় তখন জাতীয় পতাকা ব্যবহার হয়। কিন্তু এই বসে থাকা যে ছবিটি, এটি কোনো দ্বিপাক্ষিক বৈঠকের ছবি নয়। এবং এটি এই যে রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু, তার পাশে কাতারের পতাকা আছে। তার পাশেই একজন সচিব পর্যায়ের একজন মানুষের পাশেই পতাকা কেন থাকলো? কিংবা ডক্টর ইউনূসের পাশে পতাকা কেন থাকলো না? ভিআইপি লাউঞ্জে রিসিভ করবার পরে যদি বসে কুশল বিনিময় করেন, তাহলে এই যে রাষ্ট্রদূত পর্যায়ের বা সচিব পর্যায়ের একজন কর্মকর্তার পাশে পতাকা কেন থাকলো, ডক্টর ইউনূসের পাশে কেন থাকলো না? ডক্টর ইউনূস আসলে পৃথিবীর দেশে দেশে যেখানেই যাচ্ছেন সেখানেই অবমাননার শিকার হচ্ছেন। কাতারে তাকে রিসিভ করলেন কেমন ব্যক্তিত্ব, সেটি একটা বিষয়। তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলো না, কিংবা একটি জায়গায় বসলেন, সচিব পর্যায়ের একজন তার নিজ দেশের পতাকা বহন করছেন, কিন্তু আমার দেশের সরকার প্রধান পতাকা বহন করছেন না। এখানে আসলে অসম্মানে খুঁজে পাওয়া যায়। আসলে জাতীয় পতাকা ব্যবহার আমাদের দেশে কি আছে? আমাদের দেশে জাতীয় পতাকা ব্যবহার মন্ত্রী পর্যায়ের নিচে, যা মন্ত্রী পর্যায়ে গাড়িতে ব্যবহার করা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী গাড়িতে ব্যবহার করতে পারে, বা জাতীয় পতাকা ব্যবহারের একটা নিয়ম আছে। আমি জানি না কাতারে কি নিয়ম, যাতে কাতারে একজন রাষ্ট্রদূত পতাকা ব্যবহার করতে পারেন কিনা, নিজে পতাকা ব্যবহার করবেন, আর এক দেশের পতাকা, সরকার প্রধানের পাশে পতাকা থাকবে না। তারা বসে ধরে নিলাম যে কুশল বিনিময় করছেন। কুশল বিনিময় কালেও সেখানকার রাষ্ট্রদূতের পাশে পতাকা কেন? আজকে দিনভর ডক্টর ইউনূসের অন্যান্য কাতারের বিভিন্ন কর্মকর্তার সাথে যেসব বৈঠক হচ্ছে, সেখানে কাতারের কোনো পতাকাও নেই, বাংলাদেশের কোনো পতাকা নাই। আসলে পতাকাটা ব্যবহার হয় সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান পর্যায়ে দু দেশের বৈঠকের ক্ষেত্রে। আমি সাধারণ দৃষ্টিতে বলছি, এটির বিশেষ কোনো নিয়ম থাকতে পারে, কূটনীতিকরা ভালো বলতে পারবেন, আমি এটি নিয়ে ঘাটাঘাটি করিনি। তো যার কারণে এই যে পতাকা, গতকালকে ডক্টর ইউনূস উপস্থিত হলেন কিন্তু পতাকা নেই কেন? আরেকটি জিনিস, ডক্টর ইউনূস দেশে এত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে গুরুত্বহীন সব সামিট সম্মেলনে অংশগ্রহণ করছেন। এই যে আটনা সম্মেলনটা কি, আটনা সম্মেলনটাতে কি ডক্টর ইউনূসের যোগদান করা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল? এই সম্মেলনে যোগদান করলে কি বাংলাদেশের অনেক লাভ হয়ে যাবে?
আমি তো সেই লক্ষণ দেখছি না। এই আর্টনা হচ্ছে, আর্টনার ওয়েবসাইটে আর্টনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, আপনি গুগলে সার্চ দিলেও খুব বেশি জানতে পারবেন না। আর্টনার একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইট সূত্রে যেটি জানা যায় যে আর্টনা সেন্টার ফর এ সাস্টেইনেবল ফিউচার হলো একটি অলাভজনক নীতি গবেষণা এবং অ্যাডভোকেসি সেন্টার যা কাতার ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত। এবং এই সম্মেলনে তাদের ওয়েবসাইটে স্পিকার প্যানেলের একটা তালিকা দেওয়া আছে। আপনারা যদি ওয়েবসাইটে ঢুকে দেখেন যে আমি কোনো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে এই স্পিকার প্যানেলে দেখলাম না। এটি কি ডক্টর ইউনূসের নিজস্ব সফরটাকে রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দিচ্ছেন? ডক্টর ইউনূস এমন সম্মেলন সামিটে যখন বাংলাদেশের সরকার প্রধান ছিলেন না তখন অংশগ্রহণ করতেন। এটি কি তারই অংশ? এটি বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দিলেন? এমনটাই কি? ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে এমন নানা রকম গুরুত্বহীন সফরে, গুরুত্বহীন সম্মেলনে অংশগ্রহণ করে আসছেন এবং এই আর্টনা সামিটটাও আমার কাছে তেমনটাই মনে হয়েছে। কোনো দেশের সরকার প্রধান, এমনকি কোনো মন্ত্রী পর্যায়েরও কোনো মানুষকে দেখলাম না। অর্থাৎ এটি তাহলে নিশ্চয়ই গুরুত্বহীন একটা সামিট। বাংলাদেশ রসাতলে যাচ্ছে, বাংলাদেশে হাজারো সমস্যা, একটা অস্থায়ী সরকার, নির্বাচন কবে হবে কোনো ঠিক নেই। এর মধ্যে ডক্টর ইউনূস এরকম গুরুত্বহীন সম্মেলন এবং সম্মেলনে যোগদান করছেন, বিদেশ সফর করছেন। এ যাত্রায়ও তার 4 দিনের সফরটির তার কাতারে প্রবেশটাই অসম্মানজনক এবং একটা দেশের সরকার প্রধান হিসেবে অংশগ্রহণ করাটাও অসম্মানজনক। এবং সবচেয়ে গুরুত্বের সাথে যেটি আলোচনা হচ্ছে, ডক্টর ইউনূসের পতাকা নেই কেন? পতাকা নেই, ওই যে বললাম যে 2 দেশের সরকার প্রধান পর্যায়ে বৈঠক হলে তখন পতাকা থাকে, কিন্তু তিনি একজন সচিব পদমর্যাদার মানুষের সাথে বসে আছেন। সেখানে আসলে পতাকা থাকাটা যুক্তিযুক্ত কিনা সেটি একটা বড় প্রশ্ন। যদিও বলা হচ্ছে যে কাতারের আমিরের আমন্ত্রণে ডক্টর ইউনূস কাতার সফর করছেন, কিন্তু আজকে দিনভর এখন পর্যন্ত আমরা এমন কোনো তথ্য পাইনি যে কাতারের আমিরের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে। এবং সফরের কালে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কাতারের আমিরের সাথে বৈঠকের সম্ভাবনা আছে। সম্ভাবনা কেন থাকবে? যদি কাতারের আমিরের আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হয় তাহলে নিশ্চিত করা উচিত সরকারের পক্ষ থেকে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। যদি না হয় বৈঠকটি, তাহলে এই সফরের গুরুত্ব কি? এই সফরে ডক্টর ইউনূসের পেছনে পতাকা থাকলো, ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিল, না কি করলো, তাতে কিচ্ছু যায় আসে না। অর্থাৎ এই যে আর্টনা সামিট, এই সামিট উপলক্ষে ডক্টর ইউনূসের কাতার সফর একটি নিষ্ফল সফর। এটি নিয়ে আসলে কথা বলারও কিছু নেই, ঢাকঢোল পেটানোরও কিছু নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে কিন্তু আপনারা কনফিউজ যা ছিল সব কিছু দূর হয়ে গেছে। আজকে যে আলোচনা এবং সমালোচনা শুনলেন তা নিয়ে কিন্তু আপনাদের মনের মাঝে আর কোনো প্রশ্ন থাকবে বলে মনে হয় না। সব কিছু আপনারা ক্লিয়ার বুঝতেই পারছেন। আর এই ক্লিয়ার বোঝার মধ্যে যদি কেউ বুঝতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্স কিন্তু ভাই আপনাদের জন্য অল টাইম ফাঁকা পড়ে আছে। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্সের দরজা সারা জীবনের জন্য ফাঁকা আছে। আপনি কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ইমার্জেন্সি কোনো কমেন্ট হয়ে থাকে সেটা আমরা কমেন্টেই রিপ্লাই দেবো, নো টেনশন। আপনারা ধুমাইয়া কমেন্ট করতে থাকেন। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।